জনগণের জন্য তিনি কখনোই কোনো কাজ করেননি। আমার রাজনৈতিক ক্যারিয়ার, আমরা বাংলাদেশ জাতীয় দলের আদর্শে আমরা এসেছি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের প্রতি যে প্রেম, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের সাংগঠনিক অভিভাবক, যাকে আমরা দলের সকলেই নেতা হিসেবে এই দলের নেতৃত্বের যার কাছে আমরা দিয়েছি এবং যার নেতৃত্বে আমরা বাংলাদেশের এই ৭০ দিবস আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছিলাম, সে আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় আমাদেরকে দিয়ে ভালো ভালো কি কি কাজ করানো যায়, সাধারণ মানুষ এবং সাধারণ মানুষকে নিয়ে কি কি কাজ করলে সাধারণ মানুষ ভালো থাকবে এবং সাধারণ মানুষের কি কি সমস্যা আছে সেই সমস্যাটাকে আইডেন্টি করে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করি। আমি সেই চেষ্টাটা সবসময় করে থাকি। আপনি দেখবেন যে নারায়ণগঞ্জে যখন শামীম ওসমান সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, সমাজে চাঁদাবাজি করেছেন এবং বিভিন্ন সময় সাধারণ মানুষকে জিম্মি করে সম্পদ, জায়গা জমি দখল করার চেষ্টা করেছেন, ঠিক ওই মুহূর্তে কিন্তু আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম এবং তার বিরুদ্ধে আমি সোচ্চার বক্তব্য দিয়েই রাজনীতি করেছিলাম। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, কারণ আমি বিরোধী দলে থাকা সত্ত্বেও এই স্বৈরাচার শেখ হাসিনা বলেন এবং এই নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছিলাম। যার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা তারা ছিল এবং যারা ব্যবসা করতেন, শ্রমজীবী যারা কৃষক, যেমন রিক্সা যারা চালাতেন, সমাজের নিরহ মানুষ যারা, তাদেরকে এই নারায়ণগঞ্জে যারা আওয়ামী লীগ করেছিলেন তারা নির্যাতন করতো, বিভিন্ন পাড়া মহল্লায় ওয়ার্ডের নেতারা তাদেরকে নির্যাতন করেছিল। আমি কিন্তু সেটাকে আইডেন্টি করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবসময় সোচ্চার থাকতাম এবং জনগণের পাশে থেকে তাদের পক্ষ নিয়ে আমি আন্দোলন সংগ্রামে করেছি। বিদায় আমাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, আমাকে এবং আমার পরিবারকে। আপনারা জানবেন যে আমার বাবাকেও মেরে ফেলার হুমকি দিয়েছিল, আমার বড় ভাইকে হাত ভেঙে দেওয়া হচ্ছিল, আমার যে বাইগনা ছিল যিনি কদমবস্তি কলেজের সেক্রেটারি তাকে মেরে পাও ভেঙে দেওয়া হচ্ছিল, আমার যে বড় বাইগনা তাকে মেরে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন। এই সব কিছুর পরেও কিন্তু আমরা কিন্তু জনগণের জন্য, দেশের জন্য কাজ করার চেষ্টা করি এবং সাধারণ মানুষকে একটু ভালো রাখার জন্য আমরা সেই কাজটি করি। আমরা জানি যে ভালো কাজ করতে গেলে বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। সবকিছুর পরে গিয়ে আমরা সবসময় একটা চিন্তা করতাম যে জনগণ কিভাবে ভালো থাকতে পারে, ভালো রাখা যায়, সেই চেষ্টাটা আমরা করতাম। শুধুমাত্র আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে সেভাবে তৈরি করার চেষ্টা করছেন যাতে করে আমরা একজন জিয়াউর রহমান হতে পারি, একজন খালেদা জিয়া হতে পারি, একজন তারেক রহমানের আদর্শ হিসেবে আমরা মানুষের পাশে গিয়ে যেতে পারি। মানুষ যাতে আমাদেরকে ভালোভাবে গ্রহণ করে, আমাদেরকে দেখলে যেন ভয় না পায় যে সন্ত্রাসী আসছে, আর যদি আমাদেরকে যদি দেখে তাদের মধ্যে এই তোর অনুভূতি আসুক যে রনি আসছে, যা এখন আমাদের কিছু একটা হবে, আমরা ভালো ভালো কাজগুলো। যেমন আমি ভালো কাজের ভিতরে আমি আপনাকে বলি, 17টি বছর এই নারায়ণগঞ্জ থেকে আপনার শামীম ওসমান 546 কোটি টাকার ডিএনডি বাদের যে কাজ ছিল সেটা থেকে 1300 কোটি টাকা নেওয়া হয়েছিল, কিন্তু কোনো ধরনের কাজ কিন্তু নারায়ণগঞ্জে এসে করতে পারেনি। সেনাবাহিনীর যে প্রকল্প ছিল ডিএনডি বাদে, সেই ডিএনডি বাদ থেকে আপনার এই মাছদার, উত্তর মাছদার, গাবতলী, টাগারের পাড়, এনায়তনগর, নয়াবাজার, কাশীপুর, এই যে ডিএনডি বাদ থেকে আলাদা করা হয়েছিল, এটা কিন্তু যদি 1300 কোটি টাকার ভিতরে যদি 100 কোটি টাকা এটা এই বাজেটে রাখা হতো, তাহলে এই সমস্যাটা দীর্ঘ 70 বছর যে সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছে সেটা আমাদের হতো না। আসলে আমাদের এটা কি জ্ঞানের অভাব না আমরা অঙ্কে কাঁচা, সেটা আমরা হয়তো বা জানি না। শামীম ওসমান আমি যতটুকু জানি সেই কথাবার্তার ভিতরে তার যে স্মার্টনেস আমরা সেটা দেখতে পারি, কিন্তু কর্মক্ষেত্রে সেটা আমরা দেখি না। কারণ ওর চিন্তা চেতনা ভাবনাই ছিল যে নারায়ণগঞ্জ থেকে কিভাবে সে টাকা লুট করবে, কারণ সে নারায়ণগঞ্জের লোকাল ছেলে নয়, তার বাড়ি ছিল সেই কুমিল্লাতে। সেই কুমিল্লাতে এখানে এসে নারায়ণগঞ্জের মানুষকে বোকা বানিয়ে, তার দাদা, তার বাবা এবং সে বোকা বানিয়ে নারায়ণগঞ্জের নেতৃত্ব দিতেন এবং নারায়ণগঞ্জের সেই নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জকে বোকা বানিয়ে নারায়ণগঞ্জ থেকে তারা শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে পাচার করেছে। সর্বশেষ যে 6000 কোটি টাকার যে প্রকল্প, যেটা বলছিল সিঙ্গাপুর বানাবে নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জে আমরা কিন্তু সেই সিঙ্গাপুর তো দূরের কথা, আমরা যে পুরান ঢাকার চিহ্ন আমরা এখানে দেখতে পাই না। কারণ আমরা যদি ভালো না থাকি, আমাদের চলাফেরা যদি স্বাভাবিক না থাকে, আমরা যদি জলবদ্ধতা নিরসনের মাধ্যমে চলাফেরা করতে হয়, আমাদের যদি চিকুনগুনিয়া, ডেঙ্গু হয়, তাহলে আমরা কোন দেশে আছি? তা আমি এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে আমরা জনগণের সাথে নিয়ে, আমরা জনগণকে পাশে রেখে কিভাবে আমাদের নারায়ণগঞ্জটাকে উন্নয়ন করা যায়। বিশেষ করে আমি ফতুল্লাবাসী সন্তান, আমার বাড়ি ফতুল্লাতে, এই ফতুল্লাকে কিভাবে জলবদ্ধতা দূর করা যায় আমি সেই একটু চেষ্টা করছি। আপনি দেখবেন দীর্ঘ 17 বছর
এই বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা থেকে তারা টাকা নিয়ে আসতো জলাবদ্ধতা নিরসন করার জন্য, কিন্তু কোনো ধরনের কাজ সে করে না। প্রতি বছরই শাইমস্তান হাঁটু পানি গলা পানিতে নেমে গিয়ে বলতো যে এরপর আজকের পর আর এই ফতুল্লাতে কোনো জলাবদ্ধতা থাকবে না, এই জলাবদ্ধতার বাইরে এই ফতুল্লা থাকবে, কিন্তু কোনো ধরনের কাজ আমরা দেখি নাই। কারণ দেখি না বিধায় আমি ফতুল্লা থেকে পানিটা, লালপুরের পানিটা কিন্তু অরিজিনালি ঢাল হচ্ছিল এই যে গাবতলী ইজদারি এলাকাটা, ওই পানিটা এখান থেকে নেমে আমরা এই যে রেজিস্ট্রি অফিসে যে উল্টা পাশে যে খালটা, এই খাল দিয়ে জোড়া খাল যেটা বলে, ওটা দিয়ে আমরা পানিটা নেমানো সক্ষম হয়েছি। এবং ওই খাল খনন করে এখানে তো প্রচুর ময়লা জমি ছিল, সেই ময়লাটা আমি ভেকুর মাধ্যমে পরিষ্কার করে দিয়েছি। এখন ওই এলাকার পানিটা 90% পানি নেমে গেছে। এখন ওই এলাকার মানুষ আমাদের জন্য দোয়া করে, যে দোয়াটা শাইমস্তান পেতেন 70 বছর, সে যদি 1300 কোটি টাকা থেকে যদি 100 কোটি টাকা ওখানে খরচ করতেন, তাহলে ওই 70 বছরের পানি ওখানে দেখা যেত না। ওই এলাকা, ওই এলাকাটা আসলে সিঙ্গাপুরের মতো দেখা যেত। তো এই জলবদ্ধতার কারণে অনেক ওই এলাকাটা নষ্ট হয়ে যাওয়ার পথে। তা আমি বিশ্বাস করি 70 বছর যেটা আমরা করতে পারিনি, আমরা আশা করি আগামী 10 থেকে 15 দিনের ভিতরে আমরা পুরো ফতুল্লা, এনায়তনগর এবং কাশীপুর জলবদ্ধতার বাইরে থাকবে ইনশাল্লাহ, এবং সেই কাজটি আমরা করছি।